এটি পাকিস্তানের নূর মোহাম্মদ নামের একটি ছেলের সাথে ঘটা সত্য একটি ঘটনা। নূর মোহাম্মদ ছিল গ্রামের সহজ সরল শিক্ষিত একজন ছেলে। নূর মোহাম্মদের সাথে এই ঘটনাটা ঘটেছিল বেশ কয়েক বছর আগে। প্রতিদিনকার মতো নূর মোহাম্মদ মসজিদ থেকে নামাজ পড়িয়ে কোরআন শরীফ তিলাওয়াত করে দেরিতে বাড়ির দিকে রওনা হলো। সাধারণত প্রত্যেকদিন নূর মোহাম্মদ তাদের মসজিদে নামাজ পড়ানোর পরে ঈশার নামাজের পরে খানিকক্ষণ কোরআন তিলাওয়াত করে এবং গজল করে, পাশাপাশি ধর্ম বিষয়ক বই পড়ে এবং নূর মোহাম্মদ রাত্রের 10টার দিকে বাড়িতে চলে যায়। অনেকদিন আগেই চলে যায়, কিন্তু নূর মোহাম্মদের আজকে মসজিদ থেকে বের হতে হতে একটু দেরি হয়ে গেল। প্রায় 11টা বেজে গেল। নূর মোহাম্মদ ঘড়ির দিকে তাকিয়ে দেখল প্রায় 11টা বাজে। সে তখনই তার কোরআন শরীফ তিলাওয়াত করা বন্ধ করে মসজিদের গেটে তালা দিয়ে বাইরে বের হয়ে আসলো। সে কোরআন শরীফ তিলাওয়াতে অনেকটা মশগুল ছিল। নূর মোহাম্মদ খুবই ধার্মিক একটা ছেলে এবং তাকে এলাকার সবাই বেশ ভালো বলে। সে পড়াশোনা শেষ করার পরে গ্রামেই থেকে গিয়েছে এবং তাদের গ্রামের মসজিদে সে নামাজ পড়ায়। সে কোরআনের হাফেজ এবং পাশাপাশি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, মানে সে একজন গ্রাজুয়েটেড। তবে এত কিছু থাকা সত্ত্বেও সে গ্রাম ছেড়ে শহরে যাবার কথা চিন্তা করে না, কারণ গ্রামে তার মা এবং ছোট 2 বোন রয়েছে। ছোট 2 বোন এবং মাকে রেখে সে শহরে যাবার কথা চিন্তাই করতে পারে না, কারণ নূর মোহাম্মদের বাবা 2 বছর আগে মারা গিয়েছে যখন সে ফাইনাল ইয়ারে পড়তো। তখন থেকেই নূর মোহাম্মদের উপর তাদের পরিবারের সমস্ত দায়িত্ব চলে আসে, যার কারণে সে আর গ্রামের বাহিরে যেতে পারেনি। তবে তার মেধা এবং সব কিছুই খুবই চমৎকার। নূর মোহাম্মদ বাহিরে গেলেই হয়তো অনেক কিছু করতে পারবে, কিন্তু সে তার বোন এবং অসুস্থ মাকে রেখে কোনোভাবেই যেতে পারছে না। নূর মোহাম্মদ মসজিদের গেটে তালা দিয়ে বাইরে বেরিয়ে আসলো। দেখলো বাইরে খুব সুন্দর জ্যোৎস্না। বাইরে বের হওয়ার সাথে সাথেই কারেন্ট চলে গেল। অন্ধকার রাস্তা। অনেকটা পথ হেঁটে নূর মোহাম্মদকে বাড়ির দিকে ফিরতে হবে, কারণ এই রাস্তা দিয়ে এত সময় কেউ থাকবে না। গ্রামের রাস্তা, তারপর 11টা বাজে, আর ওই সময়ে ইলেকট্রিসিটি খুব বেশি বাড়িতে ছিল না, যার কারণে সবাই সন্ধ্যা হওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ত। যারা একটু বড়লোক ছিল বা যাদের বাড়িতে কারেন্ট ছিল তারাই শুধুমাত্র জেগে থাকত। খুব বেশি একটা বাড়িতে ছিল না। আর মসজিদটা ছিল গ্রামের দক্ষিণ সাইডে, আর নূর মোহাম্মদের বাড়িতে ছিল গ্রামের উত্তর সাইডে, মানে একদম অপোজিট সাইডে। প্রায় আধা কিলোমিটার বেশি তাকে হেঁটে যেতে হবে। সে প্রতিদিন এরকমভাবেই নামাজ পড়াতে আসে। নূর মোহাম্মদ বাড়ির দিকে হাঁটা শুরু করলো। বাড়ির দিকে হেঁটে সামনে যেতেই একটা কাঁচা রাস্তা দিয়ে তাকে যেতে হয়। এই রাস্তা সচরাচর কেউ যাতায়াত করে না রাতের সন্ধ্যার পরে আর কি, কিন্তু নূর মোহাম্মদ যেহেতু নামাজ পড়ায় তাকে এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় এবং রাস্তাটা একটু ঘন, যদিও কাঁচা, তবে ইটের সোলিং করা আছে। নূর মোহাম্মদ রাস্তা ধরে কোরআন শরীফ তিলাওয়াত করতে করতে গলা ছেড়ে দিয়ে আগাতে থাকলো। যেহেতু জ্যোৎস্না রাত ছিল আর অনেক গরম পড়েছে, সেহেতু এখন একটু শান্তি লাগছে। সারাদিন যে পরিমাণ উত্তাপ ছিল, সেই উত্তাপের চোটে নূর মোহাম্মদ প্রচণ্ড পরিমাণ কষ্ট পেয়েছে, কিন্তু এখন যে পরিমাণ বাতাস, তাতে তার ভালোই লাগছিল। সে আনন্দিত মনে কোরআন তিলাওয়াত করতে করতে সামনের দিকে আগাচ্ছিল। হঠাৎ করে সে লক্ষ্য করল ঝোপের আড়াল থেকে খচর মচর শব্দ। সে ডান দিকে তাকাতেই দেখতে পেল কিছু নেই। এখান থেকে বিরাট এক জঙ্গল শুরু হয়েছে। এই জঙ্গল বিস্তৃত অনেক দূর অব্দি চলে গিয়েছে। সাধারণত নূর মোহাম্মদের এদিক দিয়ে যেতে ভয় লাগে না, কিন্তু আজকে তার কেমন যেন লাগছিল। মনে হচ্ছিল জঙ্গলের মধ্যে থেকে কেউ একজন তার সামনে দিয়ে চলে গিয়েছে, এবং সে যখন ওই জঙ্গলটা পার হলো, তার কেন যেন মনে হচ্ছিল কেউ তাকে ফলো করছে। কিন্তু নূর মোহাম্মদ 2 বার পেছনের দিকে তাকিয়েও কাউকে দেখতে পেল না। তবে নূর মোহাম্মদ খুব স্পষ্টভাবে বুঝতে পারছিল যে কেউ তার পিছু পিছু আসছে। নূর মোহাম্মদ একটা তীব্র ফুলের গন্ধ পাচ্ছিল, কিন্তু সেই ফুলের গন্ধটা তার সাথে সাথে কিভাবে আসছিল সে সেটাই বুঝতে পারছিল না। নূর মোহাম্মদ একটু জোরে হাঁটা শুরু করলো। জোরে হেঁটে খানিকক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছে গেল। রাত তখন 11:30 হবে। নূর মোহাম্মদ ঘরের দরজা টোকা দিল। তার ছোট 2 বোন এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। তার মা নিশ্চয়ই এতক্ষণ তার জন্য জেগে আছে। নূর মোহাম্মদ অনেকক্ষণ দরজা টোকাটুকির পরে তার মা ঘর থেকে বেরিয়ে আসলো। বলল, এত দেরি করলি কিসের জন্য? তোর জন্য অপেক্ষা করতে করতে কখন যে চোখ লেগে গিয়েছিল। তাড়াতাড়ি আয়, খাবি। দেরি করলি কেন বাবা এতক্ষণ? নূর মোহাম্মদ বলল, আম্মা, আজকে একটু বেশি দেরি হয়ে গেছে।
যাই হোক, খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। নূর মোহাম্মদ খুবই মেধাবী একজন ছাত্র। 3 বছর আগে তার বাবা মারা যাওয়ার পর থেকে এই পুরো পরিবারের দায়িত্ব তার নিজের উপর পড়েছে। সে নিজেই এই পরিবারের সকল দায়িত্ব একা সামলে নিয়েছে। তার রেজাল্টও ভালো, শহর থেকে ভালো চাকরির অফারও এসেছে, কিন্তু সে সেসব চাকরি করতে চায় না। কারণ হচ্ছে, সে যদি তার বোনদেরকে এবং মাকে রেখে চলে যায় তাহলে তাদেরকে কে দেখবে? এখানে অল্প বেতনে যাই বা পায়, তাতে নিয়ে সে সুখিয়ে আছে। কারণ সকালবেলা সে মক্তবে ছাত্রদেরকে পড়ায়, আবার পাশের একটা মাদ্রাসাতেই সে শিক্ষকতা করে, আর মসজিদেও ইমামতি করে। সব মিলিয়ে যে পরিমাণ টাকা সে পায় তাতে তার ভালোই কেটে যায়। বাবা মারা যাবার পর থেকে ছেলেটা একা হাতে সমস্ত সংসারের দায়িত্ব নিয়েছে। তার 2 বোন রয়েছে যাদেরকে বিয়ে দিতে হবে। 2 বোনের বড় বোন এবং ছোট বোন দুজনেই বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছে। আর মাকে দেখে রাখার দায়িত্ব তো তারই, যেহেতু বাবা তার উপর দায়িত্ব দিয়ে গিয়েছে। নূর মোহাম্মদ ওয়াশরুম থেকে বের হয়ে তার মার সাথে খেতে বসলো। মাকে জিজ্ঞেস করলো, মা, ওরা দুজন ঘুমিয়ে পড়েছে? নূর মোহাম্মদের মা বলল, হ্যাঁ বাবা, ঘুমাই গেছে। খাওয়া দাওয়া শেষ করতে করতে আমি জিজ্ঞেস করলাম, মা, তোমার শরীরের কি অবস্থা? মা বলল যে, আমি ভালো আছি, তবে তোর শহরের গিয়ে কোনো একটা কাজ করা উচিত। তোর বোনেদেরকে বিয়ে দিতে হবে, অনেক টাকা পয়সার ব্যাপার আছে। তোর বাবা তো সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গিয়েছে, একটু সম্পত্তিও গোছাতে পারেনি। আমি বললাম, মা, এসব বিষয় নিয়ে কথা বলো না তো। আমি জানি বাবা আমার অনেক ভালো ছিল এবং আমাদের গ্রামের সবাই তাকে সম্মান করতেন। এই যে মাদ্রাসায় আমি পড়াচ্ছি, এই মাদ্রাসাটাও আমার বাবার হাতেরই তৈরি। মসজিদের সমস্ত কার্যকলাপও আমার বাবার হাতের তৈরি। আমার বাবা নিতান্ত ভালো মানুষ ছিল বলেই আল্লাহ তাকে তাড়াতাড়ি তার কাছে নিয়ে গিয়েছেন। আর একটা কথা কিন্তু মা, তুমি জানো না, ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন থাকে না। আমার বাবাকে কিন্তু এলাকার সবাই অনেক সম্মান করে, ভালোবাসে। মা তখন বলে উঠল, তোর বাবা তোর মতো আদর্শ একজন সন্তান রেখে গিয়েছে, সেটাই বা কম কি? কারণ তোর বাবা যেরকম সম্মান পেত, তুই ঠিক তেমনই সম্মান পাস। আমি তখন বললাম, মা, তুমি যত যাই বলো, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। মা তখন বলল, আচ্ছা ঠিক আছে, এত কথা না বলে খেয়ে নে। তারপর খেয়ে দিয়ে আমি ঘুমাতে গেলাম। পরের দিন সকালবেলা উঠে প্রতিদিনকার মতো আমি মক্তবে ছাত্রদেরকে পড়াতে গেলাম এবং পড়ানো শেষ করে মাদ্রাসায় পড়িয়ে দুপুরবেলা বাড়িতে আসলাম। এরকম করে প্রায় সপ্তাহখানিক কেটে গেল। মাঝখানে ওই দিন রাতের কথা আমার আর মনে থাকলো না। 1 সপ্তাহ পরে আবারও আমার বের হতে খানিকটা দেরি হয়ে গেল, প্রায় 11:30 বেজে গেল। গত দিনের থেকে সামান্য একটু দেরি হলো। তবে এই রাত্রেবেলা এই রাস্তা দিয়ে যাওয়া খানিকটা ভয় লাগে। আমি সাধারণত কোনো ভয় পাই না, তবে ওই দিন কেন যেন আমার ভয় লেগেছিল। আজকেও যেতে কেমন যেন ভয় লাগছে। আমি মসজিদে তালা দিয়ে বাহিরে বের হয়ে পড়লাম। আজকে জ্যোৎস্না একটু কম, আলোও কম দেখা যাচ্ছে। আমার হাতে ছোট একটা টর্চ লাইট ছিল। সেই টর্চ লাইটটা নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। খানিকটা আসার পরে সেই পাকা রাস্তা থেকে যখন ইটের সোলিংয়ের সেই কাঁচা রাস্তায় আমি নামলাম, আমার কাছে সেই আগের মতো অনুভূতি হতে লাগলো। প্রচণ্ড গতিতে বাতাস এবং সেই স্থানে আসার সাথে সাথেই কেমন যেন জঙ্গলের ওই ভেতরটা থেকে একটা অদ্ভুত কুড়মুড়ের শব্দ আসছিল। আমি লাইট মারতেই সামনে কিছুই দেখতে পেলাম না। আমি সামনের দিকে এগিয়ে গেলাম। কিছু দূর যাবার পরে আমার কাছে আবার সেই গন্ধটা আসতে লাগলো, যে ফুলের সুঘ্রাণটা আমি বিগত দিন পেয়েছিলাম, এবং আজকে আমার ভীষণ ভয় লাগতে শুরু করলো। ঠিক তখনই আমি সামনে লাইট মারতে দেখলাম আমার সামনে বোরকা পরিহিত একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এবং সেই মেয়েটা আমার রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। আমি প্রথমে খানিকটা ভয় পেয়ে বুকে থুথু দিলাম, কারণ আমি ভয় পেয়েছি। মেয়েটা তখন আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটাকে বললাম, আপনি এখানে কি করছেন? ততক্ষণে আমার টর্চ লাইটটা টিপ টিপ করে জ্বলছে আর নিচ্ছে। হঠাৎ করে এরকম ডিস্টার্ব শুরু হলো কিসের জন্য বুঝতে পারছি না। আমি টর্চ লাইটটা হাতে জোরে 2-1টা বাড়ি দিলাম, কিন্তু তাতেও ঠিক হলো না। এবার পার্মানেন্টলি বন্ধই হয়ে গেল। জ্যোৎস্নার আলোয় মেয়েটাকে আবসা আবসা দেখা যাচ্ছে। মেয়েটার গায়ে সাদা রঙের একটা বোরকা পরা। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনি এত রাতে কি করছেন? কোথায় যাচ্ছেন এই রাস্তা দিয়ে? মেয়েটা কোনো কথার জবাব দিচ্ছিল না। খানিকক্ষণ বাদে মেয়েটা তার মুখের নাকাবটা সরালো। নাকাব সরিয়ে আমার দিকে চোখ মেলে তাকালো এবং আমাকে বলল, আমি একটু বিপদে পড়েছি, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? আমি তখন বললাম,
আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি একজন ছেলে মানুষ, তাছাড়া আপনি এত রাতে এইখানে কি করছেন? এখানে তো আপনার জন্য নিরাপদ না। মেয়েটা তখন আবার জানালো যে আমি কি বিপদে পড়েছি সেটা আপনাকে জানাচ্ছি। আমি মেয়েটার দিকে তাকিয়ে আমার দৃষ্টি সরাতে পারছিলাম না, কারণ অন্ধকারে মেয়েটাকে আফসা দেখা গেলেও মনে হচ্ছিল সে ভীষণ সুন্দরী। মেয়েটার মুখে আমি আবার লাইট মারার চেষ্টা করলাম, কিন্তু আমার লাইট কোনোভাবেই জ্বলছিল না। তারপর মেয়েটা আবার নাকাব পরে নিল এবং আমাকে বলল, আমি একটু বিপদে পড়েছি। মেয়েটা তখন আমাকে বলতে লাগলো, আমি অনেক দূর থেকে এসেছি, মৌলভী সাহেব আপনি আমাকে বাঁচান। কিছু মানুষ আমাকে পেছন থেকে তাড়া করেছে, তারা আমার জানের পেছনে পড়েছে, আমাকে তারা খুন করতে চায়। আমি অনেক দূর থেকে পালিয়ে এসেছি, আমার পরিবারের লোকজন এবং আশেপাশের লোকজন মিলেই আমাকে খুন করতে চায়, দয়া করে আপনি আমাকে বাঁচান। তখন আমি বললাম, আমি আপনাকে বাঁচাবো কিভাবে? আপনার পরিচয় জানি না, কোথা থেকে এসেছেন তাও জানি না, আর আপনি এইভাবে অন্ধকার রাতে আমার সামনে এসে দাঁড়িয়েছেন। আমি আপনাকে কিভাবে সাহায্য করব? আপনি আমাকে এসে বলছেন যে আপনাকে কারা তাড়া করেছে, আপনার প্রাণের ঝুঁকি আছে। আমি এসব কথা কিভাবে বিশ্বাস করি বলেন তো? মেয়েটা আমাকে বলতে লাগলো করজোর করে, মৌলভী সাহেব আপনাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছে, আমার মনে হয় যে আমি আপনার কাছে নিরাপদ থাকব, আপনি দয়া করে আমাকে বাঁচান। আমি তখন খানিকটা মন নরম করে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি একা মেয়ে মানুষ যেহেতু আমাকে এভাবে বলছেন, তবে আপনি আমার বাড়িতে আমার মা এবং বোনের সাথে থাকতে পারেন, আপনি বিপদমুক্ত থাকতে পারবেন। তখন সেই মেয়েটা আমাকে জানালো, মৌলভী সাহেব আপনাকে দেখে আমার ভালো মানুষ মনে হয়েছে, এই জন্য আপনার কাছে আমি সাহায্য প্রার্থনা করতে এসেছি। তখন আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, তবে আপনি আমার সাথে না হেঁটে সামান্য একটু সামনে দিয়ে হাঁটুন, কারণ আমি একজন মৌলভী মানুষ। গ্রামের মানুষ যদি আমাকে এরকম একটা মেয়ের সঙ্গে দেখে ফেলে তাহলে নানান কুরটনা রটাবে, সেহেতু আপনি একটু সামনে হাঁটুন। মেয়েটা তখন বলল, আচ্ছা ঠিক আছে, আপনার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। এরপর মেয়েটা সামনে দিয়ে হাঁটছিল আর আমি পেছন পেছন হাঁটছিলাম। মেয়েটাকে দেখে আমার কেমন যেন অন্যরকম লাগছিল, কিন্তু যেহেতু একা একজন মেয়ে অসহায় অবস্থায় রাস্তায় আমার কাছে সাহায্য চেয়েছে, আমি যদি সাহায্য না করি তাহলে আল্লাহ নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন না। আমি তাকে বাড়িতে নিয়ে আসলাম, বাড়িতে পৌঁছে গেলাম। কিছুক্ষণ পরে ঘরের দরজায় টোকা দিলাম। ঘর থেকে মা বেরিয়ে আসলো। বেরিয়ে এসে আমার সাথে একটা মেয়েকে দেখে মা ভীষণ অবাক হলেন, বললেন, এই মেয়েটা কে নূর মোহাম্মদ? আমি তখন বললাম, মা মেয়েটা অনেক বিপদে পড়েছে, রাস্তায় আমার কাছে সাহায্য প্রার্থনা করছিল, আমি ওকে নিয়ে এসেছি, তুমি ওকে ঘরে নিয়ে যাও, ওকে নাকি কারা খুন করতে চাইছে, ও নাকি ওর বাড়ি থেকে পালিয়ে এসেছে। তখন মা তাকে ঘরে নিয়ে গেল। আমাদের পরিবারটা এমনই, সবার প্রতি সহানুভূতিশীল। তারপর মা তাকে ঘরে নিয়ে তাকে মায়ের একটা শাড়ি দিল পরতে। আমি যেহেতু অনেকটা ক্লান্ত ছিলাম, সেহেতু আমি ঘরে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে গেলাম। মাকে বললাম, মা ওর যা যা লাগে দিও, আর ও এখানে হয়তো কিছুদিন থাকবে, তুমি কিছু মনে করবে না তো? যেহেতু মেয়েটা বিপদে পড়েছে। তখন মা আমাকে জানালো, তোর তো ঘরে 2 বোন আছে, ওরা যদি এরকম বিপদে পড়তো তাহলে ও তো তাদের মতো, তাই না? তখন আমি বললাম, হ্যাঁ মা। তারপর আমি নিজের ঘরে চলে গেলাম। আমার মা তাকে নিয়ে ঘুমাতে চলে গেল। পরের দিন সকালবেলা মানে ফজরের ওয়াক্তে উঠে আমি মসজিদে চলে গেলাম আজান দেওয়ার জন্য। মসজিদে নামাজ পড়িয়ে আমি মক্তবে ছাত্রদেরকে পড়াই। এরপর আমি মাদ্রাসায় চলে যাই। মাদ্রাসায় ছাত্রদেরকে পড়িয়ে মোটামুটি দুপুরের পরপর আমি বাসায় চলে আসি। তো আমি ওইদিনকে সবকিছু কমপ্লিট করে দুপুর 3টা নাগাদ বাসায় চলে আসলাম। বাসায় এসে দরজা টোকা দিতেই দরজা খুলে দিল অসম্ভব সুন্দরী দেখতে একটা মেয়ে, তার মাথায় ঘোমটা টানা, আমার বোনের জামা পরেছে। প্রথমে দেখে ভেবেছিলাম আমার বোন, কিন্তু তার চেহারার দিকে তাকাতেই আমার বুকের ভেতরটা কেমন যেন একটা ছ্যাদ করে উঠল। কারণ হচ্ছে মেয়েটা এত সুন্দরী ছিল, গত রাতে তাকে আমি ওইভাবে দেখিনি, যেহেতু সে নাকাব পরা ছিল আর আমি তার চেহারার দিকেও তাকাইনি। সাধারণত আমি কোনো মেয়েলি বা আমি কোনো মেয়ে মানুষের চেহারার দিকে তাকাই না, আমাদের ঘরের মহিলা মানুষদের ব্যতীত। আমি প্রথমবারের মতো তার দিকে তাকিয়ে খুবই ভয়ানক অবস্থা, তার চোখগুলো একদম নীল এবং
এত চমৎকার চেহারা, যেন সৃষ্টিকর্তা তাকে নিজ হাতে সুন্দর করে তৈরি করেছে। এত সুন্দর মেয়ে মানুষ আমি কোনোদিন দেখিনি। সে দরজা খুলে দিয়ে মাথা নিচু করে ঘরের ভেতরে চলে গেল এবং আমাকে বলল, আপনি ভালো আছেন? আমি বললাম, জি ভালো আছি। আপনি ভালো আছেন? আপনার কোনো সমস্যা হচ্ছে না তো এখানে? মেয়েটা তখন জানালো, না আমার কোনো সমস্যা হচ্ছে না। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাই সেটার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি তখন বললাম, আপনাকে ধন্যবাদ দিতে হবে না, আপনি যতদিন ইচ্ছে এখানে থাকতে পারেন। আপনার বিপদ কেটে গেলে আপনি তখন চলে যান, সমস্যা নেই। তারপর মেয়েটা ঘরের ভেতরে চলে গেল। আমি আমার নিজের রুমে এসে ভাবতে লাগলাম যে মেয়েটা এত সুন্দর, কোথা থেকে এসেছে। আমার নিয়ত খারাপ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেল, কারণ তাকে দেখে আমার এত ভালো লাগলো। আর আমি যেহেতু একজন ইয়াং ছিলাম, তারপর কিছুক্ষণ চিন্তা করে ভাবলাম, এসব আমি কি ভাবছি। সে একজন আশ্রয় প্রার্থী, আমাদের কাছে আশ্রয় নিয়েছে, তার ব্যাপারে এসব ভাবা উচিত না। আমি সাথে সাথে এসব মাথা থেকে ঝেড়ে ফেললাম। তখন আমার মনে পড়ে গেল কলেজ লাইফের সেই কথা। যখন কলেজে পড়তাম তখন একটা মেয়ে আমাকে ভীষণ ভালোবাসতো। আমি সাধারণত প্রেম করিনি কখনো। তখন ফার্স্ট ইয়ারে উঠেছি নতুন। আমি সবসময় টুপি এবং পাঞ্জাবি পরেই কলেজে যেতাম, কারণ আমি মাদ্রাসা লাইনে পড়েছি আর আমার বাবাও এসব পছন্দ করত। তারপরেও আমার জিদের কারণেই বাবা আমাকে ভার্সিটিতে ভর্তি করিয়েছিল এবং জেনারেল লাইনে পড়াশোনা করিয়েছে। বাবা আমাকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দেওয়ার পরের দিন আমি যখন প্রথমে ভার্সিটিতে যাই, সেখানে যাওয়ার পরে সবাই আমার দিকে কেমন যেন আর চোখে তাকাচ্ছিল, কারণ আমি একাই এমন ছাত্র ছিলাম যার মাথায় টুপি এবং মুখে লম্বা দাড়ি। এরকম একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাকে এরকমভাবে এসে পড়তে দেখে সবাই হাসাহাসি করত। বিশেষ করে এখানে সব বড় লোকের ছেলে মেয়েরা পড়ত। প্রথম দিন আমি যখন ভার্সিটিতে আসলাম, সবাই আমাকে দেখে কেমন যেন হাসি ঠাট্টা করতে লাগলো। দূর থেকে করলেও আমি বিষয়টা বুঝতে পারতাম, কেউ আমাকে পছন্দ করতো না। আমি চুপচাপ ভার্সিটিতে যেতাম, এরকম চুপচাপ ক্লাস করে কমপ্লিট করে চলে আসতাম। আমি পড়াশোনায় ভালো ছিলাম আর অন্যান্য কেউই পড়াশোনা করতো না, যার কারণে কিছুদিন পরে দেখা গেল আমার কিছু বন্ধু হয়ে গেল যারা শুধুমাত্র পড়াশোনা বের করার জন্যই আমার সঙ্গে কথা বলতো, আর আড়ালে লুকিয়ে তারা আমার নিয়ে নানান ধরনের হাসাহাসি করত। এদের মধ্যে থেকে একটা মেয়ে ছিল সুফিয়া। সুফিয়া অনেক বড়লোক ঘরের মেয়ে ছিল। যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি আমি, আমার বাবা সেমিস্টার ফি দিচ্ছে, সব মিলিয়ে আমার ইচ্ছে ছিল যে আমি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাই, কিন্তু চান্স হয়নি। যেহেতু আমাকে পড়তে হবে, সেহেতু ভালো ইউনিভার্সিটি থেকে না পড়লে আমি চাকরি পাবো না, আমার স্বপ্ন পূরণ হবে না। সেহেতু আমি এইখানে ভর্তি হই বাবাকে একটু চাপ দিয়ে হলেও। পাশাপাশি আমি নিজে ইনকাম করতাম, সেই টাকা দিয়ে আমি সেমিস্টার ফি দিতাম। এই সুফিয়া মেয়েটা আমাকে প্রচণ্ড পরিমাণ পচাতো, নানান ধরনের বাজে কথা বলতো। দেখা হলেই নানান ধরনের টুপি নিয়ে, পাঞ্জাবি নিয়ে, এসব নিয়ে নানান ধরনের কুটিকাটি চিমটি কাটত। এসব দেখে আমার অবশ্য খারাপ লাগতো না, তবে এই সুফিয়া মেয়েটা দেখতে অসম্ভব রকমের সুন্দর ছিল। কিন্তু কেন জানি না মেয়েটা আমাকে দেখলেই কেমন যেন করতো, মানে বলতো চুলদাড়ি হ্যান ত্যান, মানে যেরকম ভাবে উত্ত্যক্ত করে সেরকম ভাবেই আমাকে নিয়ে উত্ত্যক্ত করতো। আমাকে দেখতে পারতো না, আমাকে নানান সময়ে অনেক ধরনের বিরক্ত করত। আমি সেসব বিষয়ে কিছু বলতাম না। এরকম করেই সেমিস্টারের অনেকগুলো বছর কেটে যায়। শেষ সেমিস্টারে যখন আমরা ভার্সিটি থেকে বেরিয়ে আসব, সুফিয়ারা অনেক বড় লোক ছিল, ধনীর দুলালি, টাকা পয়সার অভাব নেই। একদিন সুফিয়া আমার সামনে এসে দাঁড়ালো। সেদিন ছিল আমাদের রেজাল্ট দেওয়ার দিন, ফাইনাল ইয়ারের রেজাল্ট দেওয়ার দিন। বেশ কিছুদিন হলো সুফিয়া আমার সামনে আসছিল না। হঠাৎ করেই ওই দিন কেন যেন সুফিয়া আমার সামনে আসলো। সামনে আসার পরে সে হঠাৎ করেই কোনো প্রিপারেশন নেই, কোনো কিছু নেই, আমাকে প্রপোজ করে বসলো। যে সুফিয়া আমাকে এত পরিমাণ র্যাগিং করত, এত পরিমাণ অপছন্দ করত, সেই সুফিয়া আমাকে প্রপোজ করলো। সেটা দেখে আমি অনেকটা অবাক হয়েছিলাম। তারপর আমি সুফিয়াকে যখন বললাম, দেখো সুফিয়া, তোমার সাথে আমার ভালোবাসাটা প্র্যাকটিক্যাল যাবে না, কারণ তোমরা অনেক বড়লোক ঘরের মেয়ে, আর আমি যেহেতু ধর্মকর্ম পছন্দ করি, তুমি তো সেমনটা করো না। আমার চাই পদ্মাশীল একটা মেয়ে, তোমার মতো মেয়েকে আমি স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবো না। তুমি যেরকমভাবে জামা কাপড় পরো, এগুলো আমার সাথে যায় না। তখন সুফিয়া অনেক কান্না করেছিল, বলেছিল, এইসব বিষয় নিয়ে তুমি চিন্তা করো না, আমি দরকার হলে তোমার মতোই চলবো, কিন্তু তুমি দয়া করে আমাকে এরকমভাবে ফিরিয়ে দিও না।
আমি তখন বললাম, দেখো সুফিয়া, আমি যদি তোমার এইসব কথা মেনেও নেই, তারপর তোমার বাবা বিষয়টা মানবে না। আমি সেটা বলে ওইদিনকে ওইখান থেকে চলে এসেছিলাম। সুফিয়া হয়তো সেদিনকে অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু তার থেকে বেশি কষ্ট পেয়েছিলাম আমি নিজে। কারণ ভার্সিটির প্রথম বছর পার হবার পরেই কেমন যেন সুফিয়াকে আমার ভালো লাগতো। ও যতই আমাকে র্যাগিং করুক না কেন, যতই খারাপ কথা বলুক না কেন, আমার কেন যেন সুফিয়াকে অনেক ভালো লাগতো। কিন্তু আমি ওকে ভালোবাসার কথাটা বলতে পারিনি। আমি এখান থেকে চলে আসি। তারপর থেকেই সুফিয়ার প্রতি একটা ভালোবাসা নিয়ে আমি চলাফেরা করি। হয়তো সুফিয়া এখন আছে কোনো ভালো জায়গায়, অথবা সে ভালো জায়গায় বিয়ে করেছে, জানি না। হঠাৎ করেই ওই মেয়েটার দেখে আমার সুফিয়ার কথা মনে হলো। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছে আমি নিজেও বলতে পারবো না। হঠাৎ করেই ফজরের আজানের খানিকক্ষণ আগে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে আমি লক্ষ্য করলাম, মানে ঘুম ভাঙার একটু আগ মুহূর্তে তন্দ্রা অবস্থায় খেয়াল করলাম আমার রুমের ভেতরে সেই সুঘ্রাণটা, যে সুঘ্রাণটা আমি সেদিন ওই রাস্তায় পেয়েছিলাম। এই সুঘ্রাণের তীব্রতাই আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে লক্ষ্য করলাম কেউ আমার রুম থেকে বেরিয়ে যাচ্ছে। আমি তখন লক্ষ্য করলাম যে আমার টেবিলের পাশে জায়নামাজটা রাখা, কারণ আমার আম্মা প্রত্যেক দিন ওই সময় এসে আমাকে ডাকে। এই মেয়েটা কে? মেয়েটা ওই মেয়েটা নয় তো? আমি তখন তাকে ডাক দিলাম, এই আপনি কে? তখন মেয়েটা দাঁড়ালো এবং দাঁড়ানোর পরে বলল কি যে, আপনি আমার রুমে কি করছেন? আমি তাকে জিজ্ঞেস করতে লাগলাম। মেয়েটা আমাকে তখন জানালো যে আপনার মা প্রত্যেক দিন আপনাকে এই সময় এসে ডাকে, আপনার মা কষ্ট হয় অনেক, আমি দেখেছি, সেজন্য আমি ভাবলাম যে আমিই আপনাকে ডাক দিই। তখন আমি জিজ্ঞেস করলাম, তাহলে ডাক না দিয়ে এখানে দাঁড়িয়েছিলেন কেন আপনি? মেয়েটা তখন জানালো, আপনি ঘুমাচ্ছিলেন, ঘুমানোর আগে তো আপনাকে আর ডাকতে পারি না, আপনি অনেক ক্লান্ত ছিলেন, সেজন্য আমি অপেক্ষা করছিলাম কখন আজান দেওয়ার সময় হয়। একটু পরেই আজান দেওয়ার সময় হবে, আপনি দয়া করে উঠুন। কিন্তু আপনি আগে থেকেই উঠে গিয়েছেন, আপনার জায়নামাজ এখানে থাকলো। তাই বলে মেয়েটা এখান থেকে চলে গেল। বিষয়টা আমার কাছে ভালো লাগলো। তবে একটা মেয়ে মানুষ, অপরিচিত একটা মেয়ে মানুষ আমার ঘরে এইভাবে আসবে, বিষয়টা স্বাভাবিকভাবেও নেওয়া যায় না। আমি মাদ্রাসায় এবং মসজিদে চলে গেলাম নামাজ পড়ানোর জন্য। পরের দিন নামাজ পড়িয়ে আমি তার কথাই ভাবতে লাগলাম। পাশাপাশি আমার চিন্তা হতে লাগলো, মেয়েটা তো আমাদের বাড়িতে এসেছে কয়েকদিন হয়ে গেল, মেয়েটার কাছে আসলে জিজ্ঞেস করা উচিত যে তার কি সমস্যা, বা সে এখানে কেন এসেছে, কি চায়, এসব বিষয়ে একটু খোঁজ খবর করা উচিত। অপরিচিত একটা মেয়েকে ঘরে এইভাবে রাখা কি উচিত? অবশ্যই উচিত না। আমি ওই দিনকে নামাজ টামাজ পড়িয়ে দুপুরবেলা বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে আমি মেয়েটাকে বললাম, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, আপনি কি আমার সঙ্গে একটু একা এপাশে আসবেন? মেয়েটা তখন ঘোমটা টেনে দিয়ে সামনে আসলো। আমি তাকে বললাম যে, আচ্ছা আপনার সঙ্গে কি হয়েছে আমাকে একটু বলবেন? মেয়েটা তখন জানালো, কেন, আমার কথায় কি আপনার বিশ্বাস হয় না? আমি তখন বললাম, না না, তেমন কিছু না, বলতে না চাইলে থাক। আমি তার চোখে চোখ রাখতে পারছিলাম না, সেও আমার দিকে তাকাতে পারছিল না, কারণ সে ভয়ঙ্কর রকমের সুন্দর। আমি কেন যেন তার দিকে তাকাতে পারছিলাম না, তাকালেই আমার অনুভূতি ভিন্ন দিকে চলে যেত। কেন সেটা বুঝতে পারলাম না। মা তখন বলল, নূর মোহাম্মদ, তোর বোনের জন্য একটা পাত্রর খোঁজ পেয়েছি, পাত্রটা খুবই ভালো, তোর খালু পাত্রের খোঁজ নিয়ে এসেছে, শহরে সরকারি চাকরি করে, পাত্রর নাকি তোর বোনকে দেখে পছন্দ হয়েছে, ওরা দেখতে আসতে চায়, সম্ভবত কিছুদিনের মধ্যেই বিয়ে করেও নিয়ে যেতে পারে, তোর খালু তো সেটাই জানালো। আমি বললাম, মা এই সময়ে আমার কাছে টাকা পয়সা নাই, তাছাড়া এই সম্বন্ধ আমি পারবো মা, বলো? আমাদের তো এরকম কোনো জমানো টাকাও নেই যা দিয়ে আমি ওকে বিদায় করব। তাছাড়া আমার আরও একটা তো ছোট বোন রয়েছে, তাই না? আমি লামিয়াকে কিভাবে বিদায় করব? সামিয়াকে না হয় বিয়ে কোনোভাবে দেওয়া সম্ভব, কিন্তু টাকা কিভাবে আমি জোগাড় করব? লামিয়া সামিয়া দুই বোনকেই তো বিয়ে দিতে হবে, দুজনেই বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছে। মা তখন জানালো, একটু চিন্তার বিষয়, ওই দক্ষিণ পাড়া মাঠে তোর বাবার যে জমিটুক আছে না, ওই জমিটুক বন্দুক রেখে কিছু টাকা নিয়ে আয়, তা দিয়ে হয়তো হয়ে যাবে, ওরা তো আগামীকালকেই দেখতে আসতে চাচ্ছে। আমি তখন মাকে জানালাম, মা তুমি তাদেরকে বলে দাও আমি টাকার ব্যবস্থা করব, সমস্যা নেই, দেখতেই তো আসবে, বিয়ে তো আর হয়ে যাচ্ছে না। মা বলল কি, আচ্ছা ঠিক আছে। তখন ওই মেয়েটা আমার সামনেই দাঁড়িয়েছিল, কারণ ওর সাথে আমি কথা বলছিলাম। মেয়েটা এবং আমার পরিবার খুব ভালোভাবে মিশে গেছে। তখন ঘর থেকে আমার ছোট বোন দৌড়ে আসলো এবং বলল, আপু আপু তাড়াতাড়ি ঘরে আসো, তোমাকে আমি এই মেকআপটা করায় দেই।
মেয়েটাকে আমার ছোট বোনরা মেকআপ, শাড়ি, নানান ধরনের জিনিস পরায়। মেয়েটা যখন এখানে এসেছিল তখন একটা বোরকা পরে এসেছিল। মেয়েটার জন্য আমি সেদিন দুটো কাপড় কিনে নিয়ে এসেছি। আমার বোনেদের জন্য যেমন কম নিয়ে আসি, ওর জন্যও তেমন নিয়ে আসি, কারণ মেয়েটা অনেকদিন হলো আমাদের বাড়িতে আছে। মেয়েটার নাম পর্যন্ত আমি জানি না, কারণ এইসব বিষয় নিয়ে আমার এত মাথা ঘামানোর দরকার কি? আমার মা এবং বোনেরা তাদের সাথে মিশে গিয়েছে, তারাই না হয় নাম জেনে বেড়াক, আমার সমস্যা নেই। মেয়েটা প্রায় অনেকদিন যাবৎ আছে এবং আমার পরিবারের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। আমার ছোট দুই বোন তো সাফ জানিয়ে দিয়েছে যে আমি আপুকে যেতে দিব না, আপু আমাদের বাড়িতেই থাকবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপর মেয়েটা আমার ছোট বোনের সাথে চলে গেল। এরকম করে আগামীকাল চলে আসলো। আগামীকাল আমাদের বাড়িতে আমার ছোট বোনকে দেখতে আসলো। দেখতে এসে তারা পছন্দ করে ফেললো এবং একটা বিপদের মধ্যে আমি পড়ে গেলাম, কারণ তারা সপ্তাহখানিকের মধ্যেই বিয়ে করে নিয়ে যেতে চায়। ছেলে চলে যাবে কর্মস্থলে, অল্পদিনের ছুটি নিয়ে এসেছে। তারা দেখে অনেক পছন্দ হয়েছে, সাথে সাথে আংটিও পরিয়ে গিয়েছে। এটা দেখে আমি অনেক টেনশনের মধ্যে পড়ে যাই। আমি মাকে গিয়ে বলি, মা এখন কি হবে? তখন মা আমাকে জানায়, তুই এত চিন্তা করিস না, তুই এই জিনিসটা তোর মণ্ডল কাকার কাছে গিয়ে বন্দুক রেখে আয়, কিছু টাকা তো পাওয়া যাবে, অন্তত পক্ষে বিয়েটা তো হোক, তাই না? তখন ওই মেয়েটা, মানে যে মেয়েটাকে আমরা নিয়ে এসেছিলাম, সেই মেয়েটা আমাদের কাছে আসলো। কাছে এসে তার কানে থাকা দুটো খুব দামি দেখতে দুল খুলে দিল এবং বলল, আম্মা আপনি যদি কিছু মনে না করেন তাহলে এই দুটো জিনিস বিক্রি করে আপনারা সামিয়ার বিয়ে দিতে পারেন। তখন আম্মা বলল কি যে, না না, এটা কখনোই সম্ভব না, তুমি আমাদের ঘরের মেহমান, তোমার কাছ থেকে তো আমরা এটা নিতে পারি না। মেয়েটা তখন জানালো, আম্মা আপনি একদমই চিন্তা করবেন না, আমি যেহেতু আপনাকে মা বলে ডেকেছি, সেহেতু বড় বোন হিসেবে কি আমার দায়িত্ব না ওদেরকে কিছু একটা দেওয়া? ধরে নিন এটা উপহার হিসেবে আমি দিলাম। তখন আমার মা সেটা হাতে নিয়ে বলল, মা এটা তো অনেক দামি জিনিস, এটা আমাদের লাগবে না, আর এটা তোমার কাছে রেখে দাও। তখন সে অনেক চোখ বড় বড় করে বলল, মা আমি বলেছি না এটা আপনার জন্য, আপনি রাখুন, এসব বিষয় নিয়ে আপনি দয়া করে কোনো সংকোচ করবেন না। তারপর মা তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মা বলল, তুমি না থাকলে যে কি হতো? আমারও মনটা ভরে আসলো। তারপর সেই দুটো জিনিস আমি বাজারে নিয়ে গেলাম বিক্রি করতে। বাজারে যাবার পরে আমার চোখ একদম কপালে উঠে গেল। সামান্য দুটো গহনার জন্য 2 লাখ টাকা পেয়েছি। বিষয়টা অবাক করার মতো বিষয়, এত দামি একটা জিনিস মেয়েটা আমাদেরকে দিয়ে দিল। আমার বিশ্বাস হচ্ছিল না, আর এটার দাম যে এত হবে সেটাও আমি কল্পনা করিনি। আমি হয়তো ভেবেছিলাম হয়তো সর্বোচ্চ 30-40 হাজার টাকা হবে, কিন্তু 2 লাখ টাকা, সেটা একদমই আমার বিশ্বাস হয়নি। তারপর সেই টাকাটা নিয়ে আমি বাড়িতে চলে গেলাম। আমি মেয়েটাকে জানালাম, তুমি এটা না করলেও পারতে, তোমার এত দামি একটা জিনিস তুমি দিয়ে দিলে, এটা আসলেই উচিত হয়নি। মেয়েটা তখন আমার চোখের দিকে তাকালো, আমি যেন একদম ভেসে যাচ্ছিলাম। তার চোখের দিকে আমি কখনোই তাকিয়ে কথা বলিনি, কেমন যেন আমার বুকের মধ্যে একটা বাড়ি দিয়ে উঠল। মেয়েটাকে কি আমি সত্যি সত্যি পছন্দ করতে শুরু করেছি? আমি কিছু বুঝতে পারছি না। এরপর সেই মেয়েটা আমাকে জানালো, দয়া করে আপনি এই টাকাগুলো আমাকে ফেরত দেওয়ার চেষ্টা করবেন না, এটা আমি সামিয়ার জন্য পুরস্কার হিসেবে দিয়েছি, আপনি ওকে দিবেন। তারপর ধুমধাম করে সামিয়ার বিয়ে হলো। প্রায় 1 মাস মেয়েটা আমাদের বাড়িতে এসেছে। বাড়িতে আসার পর থেকেই কেন যেন আমাদের বাড়ির পরিবেশটা একদম পাল্টে গিয়েছে। সমস্ত জিনিস কেমন যেন শান্তিময় বিরাজ হয়ে গিয়েছে। আমার মা বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিল, কিন্তু বিগত 3 সপ্তাহ যাবৎ সে একদমই সুস্থ, ঠিকঠাক মতো চলাফেরা করছে। আমাদের পরিবারের সমস্ত কিছু কেমন যেন একটু একটু করে ভালো হয়ে যেতে লাগলো। আমার কাছে সবকিছুই একদম সৃষ্টিকর্তার নিয়ামক হিসেবে মনে হতো, কারণ এই মেয়েটার পাড়া যেদিনকে আমাদের ঘরে পড়েছে সেদিন থেকেই আমাদের ঘরের সমস্ত কিছু বদলে গিয়েছে। আমার কাছে কেমন যেন ঘরের সমস্ত কিছু শান্তিময় লাগতো। আমার সঙ্গে রাতে প্রায় একটা ঘটনা ঘটতো। ওই গন্ধটা আমি প্রায় রাতে আমার রুমের মধ্যে পেতাম, আর ওই মেয়েটা প্রায় প্রত্যেক দিনই আমাকে ডাক দেওয়ার জন্য আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকতো। কিন্তু আমি উঠে যাবার আগেই মেয়েটা ওইখান থেকে চলে যেত। যখন দেখতো আমি উঠে গিয়েছি, যেহেতু আমার অভ্যাস হয়ে গিয়েছিল আগে আগে ঘুম ভাঙার, কিন্তু মেয়েটা প্রত্যেকদিন রাত্রেবেলা এসে এইভাবে আমাকে দেখতো। আমার ধারণা সে প্রতিদিনই এরকম ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আমাকে দেখে। তার মানে কি মেয়েটা আমাকে পছন্দ করে? আমি নিজেই মেয়েটার প্রতি কেমন যেন হয়ে গিয়েছি, তাকে আমার ভীষণ পছন্দ হয়।
আমি কি তাকে ভালোবেসে ফেলেছি? আমার কাছে এমনটা মনে হতে লাগলো। তখন মাঝে মধ্যে ভাবতাম, ধুরো, আমি নিজেই তো একজন মৌলবী মানুষ। আমি যদি অন্য মেয়ের প্রতি এরকমভাবে তাকাই, তার পর্দা নষ্ট করি, তাহলে তো আল্লাহ আমাকে গুনাহ দিবেন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মেহেরকে আমার সামনে দেখতে পেলাম। মেয়েটার নাম মেহের। ওই দিন সামিয়ার বিয়েতে আমি ওর নাম জেনেছি। এতদিন আমি তার নাম জানতাম না। মা অবশ্য দু একবার বলেছে, তবে মেহের নামটা আমার মাথায় থাকতো না। তবে আমি দেখেই প্রথমে বললাম, মেহের, আপনি এইখানে আমার ঘরের সামনে? তখন সে জানালো, আপনাকে এই জিনিসটা দিতে এসেছি। আমি বললাম, এটা কি জিনিস? তখন মেহের তার হাতটা বাড়িয়ে আমার দিকে দিল এবং আমি দেখতে পেলাম সেখানে একটা থলে রয়েছে এবং সেই থলের মধ্যে কিছু অদ্ভুত রকমের দেখতে পাথর রয়েছে। পাথরগুলো খুব চকচক করে, দেখে ডায়মন্ড মনে হলো। আমি বললাম, আপনি এই জিনিসগুলো কোথায় পেয়েছেন? তখন সে আমাকে জানালো, এই জিনিসগুলো আমারই জিনিস। আমি এটা লামিয়ার বিয়ের জন্য আপনাদেরকে দিলাম। আমি বললাম কি যে, আমার প্রতি এমনিতেই আপনি অনেক কিছু করে ফেলেছেন, এগুলোর দরকার নেই, দয়া করে এই জিনিসগুলো আপনি আপনার কাছে রেখে দিন। তখন মেহের আমাকে জানালো, মৌলভী সাহেব, আমি আপনার কাছে এসেছিলাম আপনার মনুষ্যত্ব, আপনার সততা এবং আপনার মধ্যে ভালো মানুষই দেখে। আমি চাই আপনি পরিবার নিয়ে সুখে থাকুন, আর এটা তো এক প্রকার আমারই পরিবার, তাই না? সে তো আপনি দয়া করে না করবেন না। আমি তখন বললাম কি যে, না না, এটা আমি নিতে পারবো না। তখন মা সেখানে চলে আসলো এবং মেহের মাকে জোর করে সেই জিনিসগুলো দিয়ে দিল, কারণ সামনে লামিয়ারও বিয়ের কথা চলছে একটা ছেলের সঙ্গে। যদি দিনক্ষণ পাকা হয়ে যায় তাহলে লামিয়ারও বিয়ে দিয়ে দিতে হবে। আমি মাকে বললাম, মা, আমাকে একটু বের হতে হবে। আমার এক বন্ধুর কথা বলেছিলাম না তোমাকে? ওই যে একটা সরকারি চাকরির জন্য আবেদন করেছিলাম আমি এবং আমার বন্ধু, মনে আছে? মা বলল কি যে, হ্যাঁ, সেটা তো 2 মাস আগেই আবেদন করেছিলি। আমি বললাম, মা, ও আমাকে জানিয়েছিল, না হলে তো আমি জানতাম না। ওইটার পরীক্ষা আগামী সপ্তাহে। আমাকে 1 সপ্তাহের জন্য শহরে যেতে হবে। তোমরা একা একা থাকতে পারবে না? মা বলল কি যে, হ্যাঁ পারবো, তুই এসব বিষয় নিয়ে চিন্তা করিস না, তুই শান্তিমতো পরীক্ষা দিয়ে আয়। তারপর আগামী সপ্তাহে আমি চাকরির পরীক্ষা দেবার জন্য শহরে চলে গেলাম। 1 সপ্তাহ পরে আমি যখন ফিরে আসলাম, ফিরে এসে দেখি বাসায় মেহের নেই। আমি মেহেরকে দেখার জন্য প্রচণ্ড ছটফট করছিলাম, কারণ এই 1 সপ্তাহ মেহেরকে না দেখে আমার যে কী পরিমাণ বাজে সময় কেটেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর এতটুকু বোঝা গিয়েছে যে আমি মেহেরকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছি, কারণ এই 1 সপ্তাহ তাকে না দেখে আমি প্রচণ্ড পরিমাণ ছটফট করেছি। আমি বাসায় ফিরেই যখন মেহের বলে ডাক দিলাম, কিন্তু ঘর থেকে কেউ বের হলো না। মা বেরিয়ে আসলো এবং আমার ছোট বোন লামিয়া বেরিয়ে হয়ে আসলো। তখন মা বলল কি যে, মেহের তো চলে গিয়েছে। আমি বললাম, চলে গিয়েছে মানে? কোথায় গিয়েছে? মা তখন জানালো, কোথায় গিয়েছে জানিয়ে যায়নি, তবে যাবার সময় বলে গিয়েছে, মা, আমি চলে যাচ্ছি, আমার এখন ফিরে যাওয়ার সময় হয়েছে, আমাকে চলে যেতে হবে। এটা বলেই সে চলে গেল। আমি কত নিষেধ করলাম, কিন্তু শুনলো না। আমি ভীষণ কষ্ট পেলাম, কারণ মেহের আমাকে না জানিয়ে চলে যাবে এটা আমি কখনো ভাবতেই পারিনি। কয়েকদিনের মধ্যেই তাকে ভীষণ আপন মনে করে ফেলেছিলাম, কিন্তু মেয়েটা এভাবে চলে গেল কিসের জন্য সেটাই বুঝতে পারলাম না। 2 দিন আমার ভীষণ মন খারাপ থাকলো, আমার মায়েরও ভীষণ মন খারাপ। মেহের এভাবে আমাদেরকে ছেড়ে চলে গেল। আমি বুঝতে পারলাম না কেন চলে গেল। শহর থেকে ফিরে যখন আমি মেহেরকে দেখতে পেলাম না, আমার মন খারাপ হলো। আমি মন খারাপ করে প্রায় সপ্তাহখানেক এভাবে কাটিয়ে দিলাম। ওই দিন রাত্রেবেলা আমার প্রচণ্ড পরিমাণ মন খারাপ ছিল। মসজিদ থেকে নামাজ পড়িয়ে বের হয়ে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম। আমি আবার সেই তীব্র ফুলের ঘ্রাণটা পেতে লাগলাম। তখনই আমার মনে হতে লাগলো যে আমার আশেপাশে নিশ্চিত মেহের আছে, কারণ এটা মেহেরের শরীরের সুঘ্রাণ। এই সুঘ্রাণটার সাথে আমি অনেক পরিচিত। বিগত 3 মাস যাবৎ আমি তার এই সুঘ্রাণের সাথে পরিচিত, সেহেতু এটা মেহের ছাড়া আর কেউ হতে পারে না। আমি তখন আশেপাশে খুঁজতে লাগলাম, কিন্তু তাকে আমি কোথাও দেখলাম না। আমি তাকে জোরে জোরে ডাকতে লাগলাম, বললাম, মেহের, তুমি কি আশেপাশে আছো কোথাও? লুকিয়ে লুকিয়ে আছো তাই না? আমি কিন্তু তোমাকে চিনতে পেরে গিয়েছি, দয়া করে বেরিয়ে আসো। কিন্তু মেহের আসছিল না। আমি সামনের দিকে একটু এগোতেই দেখলাম বোরকা পরিহিত একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি দেখে চিনতে পারলাম এবং বললাম কি যে, মেহের, তুমি আমাদেরকে এভাবে রেখে কেন চলে গেলে বলো? কিসের কারণে চলে গেলে? তখন মেহের আমার সামনে এসে কান্না বিজড়িত কণ্ঠে বলল, আমি আপনাদের সাথে ধোঁকা করেছি,
আপনাদেরকে মিথ্যা কথা বলেছি। আমি আপনাদেরকে আর ঠকাতে পারবো না বলেই চলে গিয়েছিলাম। আমি তখন বললাম, আমাদেরকে মিথ্যা কথা বলেছেন মানে? তখন মেহের আমাকে বলল, মৌলভী সাহেব, আমি আপনাদের সাথে প্রতারণা করেছি, যার কারণে আপনাদের সাথে আমার আর থাকতে ইচ্ছে হয়নি। আমি মেহেরকে আবার জিজ্ঞেস করলাম, মেহের, তুমি এইভাবে বলছো কিসের জন্য? আমাদের সাথে প্রতারণা করেছো মানে? কি প্রতারণা করেছো? তখন মেহের তার মুখের নাকাবটা সরালো। মেহেরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মেহেরকে এর আগে আমি কখনো কান্না করতে দেখিনি। তাকে কান্না করতে দেখলেও ভীষণ ভালো লাগে, এত মায়া ভরা তার চেহারার মধ্যে। আমি মেহেরের কাছে গিয়ে তাকে ধরতেও পারছিলাম না, কারণ মেহেরকে এর আগে আমি কখনো স্পর্শ করিনি। আর তার এতটা কাছে আমি তো কখনো যাবই না, কারণ আমি একজন হুজুর মানুষ, আমার একটা ঈমান আছে। আমি মেহেরকে বললাম, দয়া করে তুমি কান্না করো না, কি হয়েছে সেটা তো বলবা, তুমি বলো, আমি মাইন্ড করব না। এমন তো না যে তুমি আমাদের কোনো ক্ষতি করেছো, আমাদের তো কোনো ক্ষতিই করনি, তুমি বরঞ্চ আমাদের উপকার করেছো। মেহের তখন হঠাৎ করেই আমাকে জড়িয়ে ধরল শক্ত করে। আমি ইতস্তত করে তাকে সরিয়ে দিব নাকি জড়িয়ে ধরবো কিছুই বুঝতে পারছিলাম না। তখন মেহের আমার কাঁধেই জড়িয়ে ধরে রেখেছিল আমাকে। তাকে এত কাছাকাছি পেয়ে আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছিল, কারণ আমিও তো তাকে ভালোবাসি। কিন্তু মেহের আমাকে এভাবে জড়িয়ে ধরল কিসের জন্য? আমি তখন তাকে শান্ত করে বসালাম, বললাম, মেহের, আমাকে ছাড়ো, আশেপাশের গ্রামবাসী যদি দেখতে পায় তাহলে খারাপ কিছু ভাববে, দয়া করে বলো যে কি হয়েছে। তখন মেহের আমাকে বলল, না, আমি ছাড়বো না আপনাকে। সে অনেকক্ষণ কান্না করতে লাগলো। আমি বললাম, চলো আমাদের বাসায় চলো, বাসায় গিয়ে তোমার সব কথা আমি শুনবো। তারপর মেহের বলল, না, আপনি এখানেই দাঁড়িয়ে থাকুন, আপনার সঙ্গে আমার এখানেই কিছু কথা আছে, তারপর আমি চলে যাব। আমি জানি কথাগুলো শোনার পরে আপনি আমাকে অবিশ্বাস করবেন, আমাকে হয়তো খারাপ ভাববেন। তখন মেহের আমাকে ছেড়ে দিল এবং ছেড়ে দিয়ে বলল, আসলে মৌলভী সাহেব, আমি আপনাদের সাথে ধোঁকা করেছি এটা দিয়ে, কারণ আমি আসলে কোনো মানুষ না, আমি আশরাফুল মাকলুকাত না। আমি আপনাদের বাসায় মিথ্যা কথা বলে এতদিন ছিলাম। আমাকে কেউ খুন করার জন্যও তাড়া করেনি, অথবা আমাকে আমার পরিবার থেকেও বের করে দেয়নি। আসলে আজকে থেকে 4 মাস আগের ঘটনা। আমি এদিক দিয়ে আমার বন্ধু এবং বান্ধবীদের সাথে যাচ্ছিলাম। হঠাৎ করেই মসজিদ থেকে আপনাকে বের হতে দেখে আমার কেমন যেন একটু অন্যরকম লাগলো। আমি আপনার কাছে এগিয়ে গেলাম। তারপর আপনাকে হাঁটতে দেখে আমার কেমন যেন ভালো লেগে গেল। আপনি জোরে জোরে কোরআন তিলাওয়াত করছিলেন। এই জিনিসগুলো আমার জন্য শুনতে অনেক ভালো লাগছিল, যদিও এসব জিনিস এর আগে আমি কখনোই শুনিনি। এটা যে কোরআন তিলাওয়াত, সেটা আমি পরবর্তীতে আপনার বোনদের কাছে জেনেছি। আপনি হয়তো আপনার বোনদের কাছে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে আপনার বোনেদের কাছে আমি কোরআন শিখেছি, কোরআন পড়া শিখেছি। তারা আমাকে বলতো, এত বড় হয়ে গিয়েছেন অথচ কোরআন শরীফ পড়তে জানেন না। এমনকি আমি নামাজও পড়তে জানতাম না, কারণ আমি একজন হিন্দু জিনজাতি। আমাদের ধর্ম হচ্ছে হিন্দু। আমরা সবসময় মূর্তি উপাসনা এবং আগুনের উপাসনা করে আসছি, এবং এভাবেই আমাদের পূর্বপুরুষরা করে এসেছে। কিন্তু ওই দিন কেন যেন প্রথম দিন আপনাকে, আপনার কণ্ঠে ওই জিনিসগুলো শুনে আমার কাছে এত ভালো লাগে, আমার খুব ইচ্ছে জাগে যে এই জিনিসগুলো শিখি। আর তাছাড়া কেন জানি না ছোটবেলা থেকেই আমাদের এই জিনের যে কাবিলা আছে, আমরা যেখানে থাকতাম, এদের রীতিনীতি আমার কাছে ভালো লাগতো না, কেমন যেন অদ্ভুত লাগতো। কিন্তু ওই দিন প্রথমবারের মতো আপনাকে এরকমভাবে তিলাওয়াত করতে দেখে আমার কাছে খুব ভালো লাগে। আমি সাধারণত এরকম কাউকে এর আগে কখনোই দেখিনি। সাধারণত আমাদের কাবিলা থেকে কখনোই বের হওয়া হয় না, আর বিশেষ করে মেয়ে জিনদেরকে তো একদমই বের হতে দেয় না। কিন্তু ওই দিন প্রথমবারের মতো যখন আপনাকে এরকমভাবে দেখলাম, তারপর আমার একটু অনুভূতি জাগে, কারণ এসব বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লাগতো। আপনি যখন প্রত্যেকদিন ভোরবেলা উঠে কোরআন শরীফ তিলাওয়াত করতেন, আমি আপনার পাশে বসে শুনতাম, কিন্তু আপনি আমাকে দেখতে পেতেন না। পরবর্তীতে ভাবলাম যে আপনার সঙ্গে যদি আপনার বাড়িতে যাই তাহলে কেমন হয়। তখন আমি বললাম যে তাহলে আমার মাঝে মধ্যে মনে হতো যে আমার রুমের মধ্যে কেউ আছে, তাহলে সেটা আপনি ছিলেন। এটা হচ্ছে আমাদের বাড়িতে যাবার আগে। তখন মেহের বলল কি যে হ্যাঁ, ওটা আমি ছিলাম, আমি আপনার পাশে বসে কোরআন শরীফ তিলাওয়াত শুনতাম। আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আপনার সাথে সাথে যেতাম। তখন আমি খানিকটা ভয় পেলাম, কারণ একটা পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু আমি যেহেতু তাকে ভালোবেসে ফেলেছিলাম, সেহেতু তার এসব কথা আমার কাছে অতটা ভয় লাগছিল না। আমি তাকে বললাম, তারপর? তখন সেই মেয়েটা বলল,
এরকমভাবে ওই দিন রাত্রেবেলা আপনার সামনে এসে হাজির হলাম, আপনাকে দেখা দিলাম। আমি চেয়েছিলাম যে আপনাকে দেখা দিব না, একটা বোরকা পরে আপনার সামনে আসলাম। ভাবলাম যে এই বোরকা পরেই আপনার বাড়িতে আমি প্রবেশ করতে পারবো এবং আপনার সাথে সাথে থাকতে পারবো এবং এসব বিষয়গুলো শিখতে পারবো। আপনার পরিবারে গিয়ে আপনার বোনেদের সাথে মায়ের সাথে মিশতে পারবো। আর আমার শুরু থেকেই এই ধর্মটা পছন্দ ছিল না, আমার কাছে খুবই খারাপ লাগতো। এরা নানান ধরনের বিশ্রী কার্যকলাপ করত। আমার মুসলিম ধর্ম দেখে মনে হলো যে আমার মুসলিম ধর্মে ফিরে আসা উচিত। আমি অবশ্য এই কথা আমার মাকে এবং আমার বাবাকে গিয়ে বলেছি, কিন্তু তারা কোনোভাবেই বিষয়টা মেনে নিতে চায়নি। তারা বলেছে যদি এমনটা করতে হয় তাহলে আমাদের সমাজ থেকে বের হয়ে গিয়ে করতে হবে। আমার মা তো আমাকে ডিরেক্ট মেরেই বসেছে। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আপনাদের বাড়িতে চলে আসব এবং আমি চলেও এসেছিলাম। পরবর্তীতে 2 দিন আমার বাবা মা আমার কাছে এসেছে এবং বলেছে তুই কি এখানেই থাকবি? আর আপনাদের বাড়িতে ওরা কেন যেন প্রবেশ করতে পারতো না, আমাকে বাইরে থেকে ডাকতো। অনেকবার ডেকেছে, আমি যাইনি। আমি আপনাদের বাড়ির বারান্দায় দাঁড়িয়েই তাদের সাথে কথা বলেছি, তারা আমার কাছে আসতে পারতো না। এটা কিসের জন্য আমি বুঝতাম না। তখন আমি বললাম আমাদের বাড়িতে আল্লাহ তাআলার নেক দয়া আছে, কোনো খারাপ জিনিস এখানে প্রবেশ করতে পারে না। তখন মেহের বলল তাহলে আমি কিভাবে প্রবেশ করলাম? তখন আমি বললাম যে তোমার মন ফ্রেশ ছিল, তোমার শেখার ইচ্ছা ছিল, সেজন্য তুমি একটা পবিত্র জিন হয়ে গিয়েছিলে, যার কারণে তুমি প্রবেশ করতে পেরেছিলে। তখন মেহের আমাকে জানালো আচ্ছা আমি যে এতভাবে আপনাদেরকে ধোঁকা দিয়েছি, আপনার কি একটু আমার প্রতি রাগ হচ্ছে না? একটু আমার প্রতি ক্ষোভ হচ্ছে না আপনার? আমি বললাম ক্ষোভ হবে কিসের জন্য? এটা তো খুব ভালো কথা যে তুমি হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে চলে এসেছো এবং সেটা আমার পরিবারের মাধ্যমে এসেছো। আমি জোরে জোরে হাসতে লাগলাম। আমার মুখে হাসি দেখে মেহের বলল এজন্যই ইসলাম ধর্মকে আমি এতটা ভালোবেসে ফেলেছি এবং ইসলাম ধর্মে সমস্ত জিনিসের একটা শান্তিময় সমাধান আছে। আমাদের ধর্মটা যেন কেমন এরকম আমার কাছে একদমই ভালো লাগে না। আপনি যে একজন দয়াবান, ভালো এবং সৎ চরিত্রের মানুষ সেটা আমি প্রথম দিনই আপনাকে দেখে বুঝতে পেরেছিলাম, কারণ আপনি আমাকে কোনোদিনই কুনজর দেননি, আমার দিকে কোনোদিনই খারাপভাবে তাকাননি। আমি আপনাকে প্রথম দিনই দেখেই অনেকটা পছন্দ করে ফেলেছিলাম, কিন্তু আস্তে আস্তে যখন আপনাদের বাড়িতে থাকা শুরু করি, কোন দিন যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি সেটা আমি বলে বোঝাতে পারবো না। এই যে ভালোবাসার কথাটা আমি আপনাকে বললাম, এটা আমি আপনাকে কোনোদিনই বলতে পারতাম না আপনি যদি আমাকে এরকমভাবে সাহস না দিতেন। এখন আমি সেদিন চলে গিয়েছিলাম কিসের জন্য সেটা শুনেন। আসলে আমি যেতে চাইনি, আমার বাবা মা এবং ওইখানকার সর্দার আমাকে নিতে এসেছিল। আমি অনেকভাবে না যাবার প্রতিজ্ঞা করেছি, কিন্তু তারা কোনোভাবেই আমাকে ছাড়েনি। আমাকে বলেছে যে তারা যে কোনোভাবেই আমাকে নিয়ে যাবে। আমার মায়ের উপর ক্ষতি করতে চেয়েছিল, মনে হচ্ছে আপনার মায়ের উপর। আমি তাকে মা বলে স্বীকার করে নিয়েছি, কিন্তু আমার মধ্যে যে কোরআনের আয়াত রয়েছে, পাশাপাশি আমার গলায় একটা তাবিজ বেঁধে দিয়েছিল না মা, সেই তাবিজটা আমার গলায় এখনও রয়েছে। এই তাবিজের কারণেই ওরা আমার কাছে আসতে পারতো না। আমি তখন জানালাম যে মা আমি তোমাদের সাথে যাব না। তখন তারা আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে লাগলো এবং তারা হাতের কাছা নিয়ে আমাকে এইখান থেকে নিয়ে গিয়েছিল। আসলে আমার কিছু করার নেই। তারপর আমি সেখান থেকে অনেক কষ্টে পালিয়ে এসেছি। আমি সেখানে থাকতে পারবো না, কারণ আমার মনটা তো আপনাদের পরিবারেই পড়ে আছে। আপনাকে আমি ভালোবেসে ফেলেছি, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আপনার কাছে থাকলে ওরা আমার কিচ্ছু করতে পারবে না। আপনি কি আমাকে বিয়ে করবেন? মৌলভী সাহেব, আপনি কি আমাকে বিয়ে করবেন? এই কথা শোনার পরে আমি কি আর চুপ থাকতে পারি? আমি তখন তাকে শক্ত করে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে নিলাম। বললাম এই কথাটা এতদিন কেন বলনি আমাকে? আমি যে কি পরিমাণ কষ্ট পাচ্ছি তুমি চলে যাবার পর থেকে, সেটা কি তুমি জানো? তখন মেহের আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তখন আমি বললাম আচ্ছা তোমার নাম কি সত্যিই মেহের? তখন মেয়েটা বলল না, এটা আপনার মায়ের দেওয়া নাম। আমার নাম আমি বলিনি, আমি বলেছি আমার কোনো নাম নেই, আপনার মাই আমাকে এই নামটা দিয়েছে। তখন আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম আজকে থেকে তোমার পূর্ণজন্ম হলো, তুমি মেহের, আমাদের মেহের। তারপর ওকে নিয়ে আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পরে মা যখন ওকে দেখলো, ও দেখে ভীষণ খুশি হলো, কারণ মেহের অনেক লক্ষ্মী একটা পরী ছিল, মানে জিন জাদি ছিল। মা তো বিষয়টা জানতো না। আমার মা এবং ছোট বোন ওকে প্রচণ্ড পরিমাণ পছন্দ করত, কারণ মেয়েটা এত পরিমাণ লক্ষ্মী ছিল।
আর আমি নিজেও পছন্দ করতাম। তারপর মা যখন ওকে প্রথমবার দেখলো, দেখে তো একদম কান্নাই করে দিল খুশিতে। এরপর এরকমভাবে কিছুদিন কেটে গেল। আমি মাকে জানালাম, মা তুমি যদি অনুমতি দাও তাহলে আমি মেহেরকে বিয়ে করতে চাই, কারণ মেহেরের ওরকম কেউ নেই যার কাছে ও যাবে। আমি ওকে একটা আশ্রয় দিতে চাই, তুমি কি বলো? মা তখন জানালো, তুই তো আমার মনের কথা বলে ফেলেছিস রে। মেহেরকে আমি সেই শুরু থেকেই তোর বউ বানানোর জন্য কত যে বলবো বলবো করে চিন্তা করেছি, কিন্তু পরে ভেবেছি মেয়েটা কি চিন্তা করে, মেয়েটা কি ভাবে। কিন্তু তুই যখন বলে ফেলেছিস, হ্যাঁ রে মেহের রাজি তো? আমি বললাম যে মেহের রাজি বা নারাজির কোনো কথা নেই, তুমি ওর কাছে জিজ্ঞেস করে দেখতে পারো। যেহেতু ওর যাবার কোনো জায়গা নেই, সেহেতু তুমি যদি এটা বলো তাহলে নিশ্চয়ই ও তোমার কথা ফেলবে না। তখন মা গিয়ে মেহেরকে বলল। মেহের বলল কি যে, মা আপনার যেটা ভালো মনে করেন সেটাই করব। এরপর মায়ের কথায় এবং সম্মতিতে আমার এবং মেহেরের ওদিন বিয়ে হলো। আমরা দুজন যেহেতু একে অন্যকে ভালোবাসতাম, সেহেতু মেহের একটা পরী ছিল নাকি মানুষ ছিল সেটা নিয়ে আমার মাথা ব্যথা ছিল না। আর যেহেতু এটা একটা নেক কাজই হবে, কারণ হচ্ছে মেহের একটা হিন্দু জিনজাতি ছিল যে শুধুমাত্র আমার জীবনযাপন এবং কোরআনের পথে চলে এসেছে। এটা অবশ্যই ভালো কিছু। আমার মনে হয় না যে আমার আল্লাহ এই বিষয়টা নিয়ে নারাজ হবেন, কারণ আমি একজন হিন্দুকে মুসলিম করতে পেরেছি। সে হোক যেই, আল্লাহর তাআলার সৃষ্টিই তো, আশরাফুল মাখলুকাত হোক বা জিনজাতি, আমি যে তাকে দিনের পথে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি সেটাই বা কম কি। ওদিকের পর থেকেই আমি এবং মেহের সংসার করতে লাগলাম। বিয়ের 3 দিনের মাথায় একটা সুখবর আসলো। আমি জানতে পারলাম যে আমি যে চাকরির পরীক্ষাটা দিয়েছিলাম সেই চাকরির পরীক্ষায় আমার চাকরি হয়ে গিয়েছে এবং কিছুদিন পরেই আমার পোস্টিং। মেহেরের সাথে বিয়ে হবার সাথে সাথেই এরকম একটা সুখবর চলে আসলো। সেহেতু শুরু থেকেই মেহের যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকেই আমাদের সাথে কোনো না কোনো ভালো কাজ হয়েই যাচ্ছে। এরপর এর 1 সপ্তাহ পরে আরেকটা সুখবর আসলো শহর থেকে। যখন শহরের সেই বন্ধুটা আমাকে ফোন দিল, বলল, দোস্ত তোর একটা ছোট বোন আছে না, তোর ছোট বোনের জন্য একটা পাত্র পেয়েছি। আমি বললাম, পাত্র পেয়েছিস মানে? তখন সে বলল, হ্যাঁ আমার বড় ভাই তোর ছোট বোনকে পছন্দ করেছে, সে বিয়ে করতে চায়। তখন আমি বললাম, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, কারণ ওর বড় ভাই ছিল অনেক দিনদার এবং ভালো একজন মানুষ, পাশাপাশি ওদের ফ্যামিলি স্ট্যাটাসও খুব ভালো। আর যখন আমার চাকরি হয়ে গিয়েছে তখন তো আমরা শহরেই চলে যাব। একটা বিষয় ভালোই হলো, আমার ছোট বোন লামিয়া এবং সামিয়া, লামিয়া শহরে বিয়ে হয়েছে, লামিয়ার আর সামিয়ার হচ্ছে গ্রামে বিয়ে হয়েছে। দুজনেই গ্রামে এবং শহরে রয়েছে, তার মানে আমাদের গ্রামে এবং শহরে আসা চলতেই থাকবে। এর 1 মাস পরেই লামিয়ার বিয়ে একটা কমিউনিটি সেন্টারে দিয়ে ফেললাম এবং আমি চাকরিতে জয়েন করে ফেললাম। চাকরিতে জয়েন করার পরে আমি, মা এবং মেহের 3 জনে শহরে চলে গেলাম। মেহের যে একটা জিনজাতি বা পরী এসব বিষয় কেউ জানতো না, এমনকি আমার মা এবং বোনেরাও জানতো না, কারণ এই বিষয়গুলো জানার তো কোনো দরকার নেই, মেহের এবং আমার জানা থাকলেই হলো। ওইদিনকার পর থেকে মেহেরের বাবা মা এবং তাদের কাবিলার অনেক মানুষ মেহেরকে নিতে এসেছে, কিন্তু যখন জানতে পেরেছে যে মেহের একটা মৌলবীকে বিয়ে করে ফেলেছে তখন থেকেই তারা আর আসে না, কারণ মেহেরকে তারা একদম ত্যায্য করে দিয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। মেহের আর আমি এবং মা আমাদের সংসার ভালো মতোই চলতে লাগলো। হঠাৎ করেই আমাদের অফিস থেকে একটা অনুষ্ঠানে আমাদেরকে পার্টিতে ডাকা হলো। মেহের সাধারণত এসব পার্টিতে যেত না, কারণ ও এসব বিষয় পছন্দ করতো না, পর্দা করত। তবে অফিসের ফাংশন সেহেতু যেতে তো হবেই। আমি, মা এবং মেহের 3 জনে সেই ফাংশনে গেলাম। ফাংশনে গিয়ে আমি যেটা দেখতে পেলাম সেটা দেখে আমার অবাক হওয়ার সীমা রইল না, কারণ আমার যে বস ছিল সেই বসের যে বউ ছিল তাকে দেখে আমি খানিকটা অবাক হয়ে যাই, কারণ আমার বসের যে বউ ছিল সে আর কেউ না, সে হচ্ছে সুফিয়া। প্রথমবারের মতো সুফিয়ার সামনাসামনি হয়ে আমার বুকের ভেতরটা কেমন যেন ওলটপালট হয়ে যেতে লাগলো, কারণ সুফিয়াকে তো একটা সময় আমি ভালোবাসতাম, তাই না? আমি মেহেরকে সমস্ত ঘটনা বললাম যে সুফিয়া একটা সময় আমাকে এরকমভাবে উত্ত্যক্ত করতো এবং পরে পছন্দ করতো। মেহের আমাকে জানালো, মেয়েটা আসলেই তোমাকে ভালোবাসতো, আমি তার চোখে তোমার প্রতি এখনো ভালোবাসা দেখতে পাচ্ছি, তুমি আসলে একজন ভালো মানুষ ছিলে এবং আছো। না হলে কেউ যদি তোমাকে খারাপ ভাবে বা তোমাকে নিয়ে ট্রল করে, সে পরবর্তীতে তোমাকে ভালোবেসে ফেলেছে। ভালো মানুষ না হলে এটা কখনোই সম্ভব হয় না।
তুমি আসলেই অনেক ভালো এবং তোমাকে পেয়ে আমি অনেক সুখী। তারপর আমি সামনে এগিয়ে গেলাম। সুফিয়ার সাথে কথা বলার সাহস আমার হলো না। সুফিয়াকে দেখে আমি কেমন যেন একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। তারপর বাড়ি থেকে সবাইকে নিয়ে দ্রুত বেরিয়ে গেলাম এবং গাড়িতে করে বাড়ির দিকে ফিরলাম। সেদিনকার মতো আসমানে ভরা জ্যোৎস্না। আমার পাশে হাত ধরে বসে আছে মেহের। মেহের আসার পর থেকেই আমার জীবনটা কেমন যেন বদলে গিয়েছে। মেহেরকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, মেহেরও আমাকে ভালোবাসে। আমাদের ভালোবাসা যেন এরকম 7 জন্ম পর্যন্ত টিকে থাকে। ভালোবাসা আসলেই সুন্দর। মেহেরের মতো এরকম একটা জিনজাদি পেয়ে আমার জীবনটা একদম সমৃদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা ভালোই আছি, আমাদের দিন খুব সুখে কাটছে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেল এবং ফেসবুকের অ্যাড্রেস আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এমন চমৎকার চমৎকার সব ঘটনা শুনতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সাথে ছিলাম। এরকম আরও মজার মজার চমৎকার সব সত্য ঘটনা শুনতে আমাদের সাথেই থাকুন এবং দ্য মেগাবক্স সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।